আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বেলাল হোসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তো ইতিপূর্বে আমরা আমাদের 5 নম্বর লেকচার শেষ করেছি। আজকে আমরা আমাদের 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। 6 নম্বর লেকচার আলোচনার বিষয় হলো মেসোপটেমীয় সভ্যতার পরিচয়। এই মেসোপটেমীয় সভ্যতা থেকে এসেছে আমাদের সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা জানার আগে আমাদেরকে জানতে হবে মেসোপটেমীয় সভ্যতা কি। মেসোপটেমীয় একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। যে আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় পর্যায়ক্রমে যে সভ্যতাগুলো গড়ে ওঠে তাই মেসোপটেমীয় সভ্যতা। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে মেসোপটেমীয় সভ্যতা, মেসোপটেমীয় শব্দের অর্থ কি? তাহলে অ্যান্সার এইভাবে হবে যে দুই নদীর মধ্যবর্তী ভূমি। দুই নদীর মধ্যবর্তী ভূমিকেই মেসোপটেমীয় বলা হয়। তাহলে এই মেসোপটেমীয় সভ্যতার দুই নদীকে, একটা হলো টাইগ্রিস নদী আর একটা হলো ইউফ্রেটিস নদী। এই দুই নদীর মধ্যবর্তী যে জায়গা, এই জায়গাগুলোতে আমরা কোন কোন সভ্যতা দেখতে পাই? যে কালের বিবর্তনে সেখানে সুমেরীয় সভ্যতার আবির্ভাব হয়। সুমেরীয় সভ্যতার পরে আসে ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতার পরে আসে অ্যাসিরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতার পরে আসে কালদীয় সভ্যতা। মূলত এই চারটা সভ্যতাই হলো মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত। তাহলে আমরা আমাদের পার্ট 8-এর যে আলোচনা, সেটা ছিল সুমেরীয় সভ্যতা। তাহলে সুমেরীয় সভ্যতা কি? সুমেরীয় সভ্যতা হলো এই মেসোপটেমীয় সভ্যতারই অন্তর্ভুক্ত একটি সভ্যতা। তো দেখো, এই সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা। বলা থেকে এই যে সুমেরীয় সভ্যতা, সেখানে ইতিহাস ব্যাখ্যা, ইতিহাস না লেখার কারণে তৎকালীন প্রাচীন অনেক তথ্য উপাত্তের অভাবের কারণে সেখানে স্পেসিফিক প্লেসটা কোথায় সেটা ঐতিহাসিকরা নির্ণয় করতে পারেননি। বাট তারা বলে থাকেন এই সভ্যতার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো প্রাচীন, এবং এটা ছিল সমৃদ্ধ একটি সভ্যতা। নগরকে কেন্দ্র করে এই বিকাশ, যে সুমেরীয় সভ্যতাই প্রথম যা নগরকে কেন্দ্র করে এই বিকাশ ঘটে। আর এই নগর প্রধানের পদবি ছিল পাতিজি। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সুমেরীয় সভ্যতায় নগর প্রধানকে কি বলা হয়? সেখানে অ্যান্সার দিতে হবে, উত্তর দিতে হবে পাতিজি। এরপর দেখো, তাদের আয়ের মূল উৎস কৃষি। সুমেরীয় সভ্যতার মানুষ তাদের যেই দৈনন্দিন জীবন যাপন, তারা যে আয় ব্যয় করতো, সেখানে তাদের জীবিকার প্রধান উপাদান ছিল কৃষি। আর এই কৃষি কাজ করতে গিয়ে তারা সেখানে লাঙ্গলের ব্যবহার, ধাতুর কাস্তে, নিড়ানি ও সেচ ব্যবস্থার উদ্ভাবন করে। তাহলে এই যে এগুলোর সাথে সম্পৃক্ত ছিল স্বয়ং যে নগর ব্যবস্থার প্রধান ব্যক্তি। বাণিজ্যের ব্যবস্থা, যে বলা হয়ে থাকে এই যে সুমেরীয় সভ্যতার মানুষেরা তাদের যে কৃষি উৎপাদনের মাধ্যমে তাদের চাহিদা মিটিয়ে তাদের পার্শ্ববর্তী, যেমন ভারত, তারপরে চীন, অন্যদিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে তারা তাদের ব্যবসা বাণিজ্য করত। সেই ব্যবসা, তাদের উৎপাদিত পণ্য তারা তাদের চাহিদা মিটিয়ে ওইসব অঞ্চলে তারা বিক্রি করত। সমাজ ব্যবস্থায় 3 শ্রেণীতে বিভক্ত। এই সুমেরীয় সভ্যতা ছিল, তাদের যে সমাজ, সেই সমাজ ব্যবস্থা 3 শ্রেণীতে বিভক্ত ছিল। উচ্চ শ্রেণী, উচ্চ শ্রেণীর লোকেরা ছিল যারা রাষ্ট্রীয় কাজের সাথে সম্পৃক্ত ছিল, হ্যাঁ, এবং ধর্মীয় ব্যক্তি যারা ধর্মগুরু, যে সেখানে যারা মন্দির পরিচালনা করত, ধর্ম স্থাপত্য শিল্পগুলো যারা পরিচালনা করত, এরা ছিল উচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত। মধ্যশ্রেণীর লোকেরা ছিল সাধারণত যারা রাষ্ট্রের নিরাপত্তা বিধান করত, যারা সৈন্যবাহিনী, হ্যাঁ, ব্যবসায়িক শ্রেণী, এই ধরনের লোকরা ছিল মধ্যশ্রেণীর অন্তর্ভুক্ত। এবং যারা রাষ্ট্রীয় কাজে যারা চাকরিজীবী ছিল এবং রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে যারা ছিল, তারা মধ্যশ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। আর নিম্ন শ্রেণী, এরা ছিল একেবারে সমাজের নিম্নে অবস্থান করতো। যেমন কারা এরা ছিল মূলত যারা কৃষি কাজ করতো, হ্যাঁ,
যারা রাজপ্রাসাদের নিম্নমানের কাজগুলো করতো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতো, এবং যারা কৃষক শ্রেণী, যারা মাঠে ফসল উৎপাদন করতো, হ্যাঁ, এই সকল লোকেরা, এবং যারা দাস শ্রেণী ছিল, তৎকালীন দাস ব্যবস্থা ছিল মানে অন্যতম সমাজ ব্যবস্থার একটি অন্যতম প্রতিচ্ছবি। কারণ দাস ব্যবস্থার মাধ্যমে সমাজে একটি শ্রেণীর উদ্ভাবন হয়, বলতে এই দাসরাই সমাজের নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। তাহলে দেখুন সভ্যতার সুমেরীয়দের অবদান। সভ্যতায় সুমেরীয়দের অনেক অবদান রয়েছে। তন্মধ্যে প্রথম যে অবদান আছে লিখন পদ্ধতির উদ্ভাবন। আমরা ইতিপূর্বে মিশরীয় সভ্যতার একটি অবদান ছিল, তাদের অবদান ছিল যে লিখন পদ্ধতির মধ্যে যে হাইরোগ্লিফিক উদ্ভাবন। হাইরোগ্লিফিক ছিল চিত্রভিত্তিক একটা লিখন পদ্ধতি, যা তারা তাদের উদ্ভাবিত কাগজ, যেটা প্যাপিরাস নামক পেপার থেকে, পেপিরাস নামক গাছ থেকে তারা এই কাগজের উৎপাদন করে এই কাগজের মধ্যে তারা লিখত। তেমনিভাবে এদেরকে অনুসরণ এবং অনুকরণ করে সুমেরীয়রা একটি লিখন পদ্ধতির উদ্ভাবন করে, আর এই তাদের লিখন পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কিউনিফর্ম কাদের লিখন পদ্ধতি এবং কোন সভ্যতায় এই কিউনিফর্ম আবিষ্কার হয়? তাহলে উত্তর হবে কিউনিফর্ম। আর কিউনিফর্ম কি? কিউনিফর্ম হলো অক্ষর ভিত্তিক চিত্রলিপি। আমরা যেটা হাইরোগ্লিফিক হলো চিত্র ভিত্তিক অক্ষর লিপি, আর এটা অক্ষর ভিত্তিক চিত্রলিপি, যা বাম থেকে ডানে লেখা হতো। কিউনিফর্ম, যা বাম থেকে ডানে লেখা হতো। 2 নম্বর অবদান হলো ধর্ম। যে প্রধান ধর্ম, এখানে ধর্ম মন্দির ছিল, তাদের প্রধান ধর্ম মন্দির ছিল জিগুরাত। যে প্রশ্ন হতে পারে জিগুরাত কি? জিগুরাত একটি ধর্ম মন্দির। কাদের ধর্ম মন্দির? এটা সুমেরীয় সভ্যতায়। সুমেরীয় সভ্যতা যে জিগুরাত হলো সুমেরীয়দের ধর্ম মন্দির। এরা পরকালে বিশ্বাস করতো না। এরা দুনিয়ার অর্থাৎ পৃথিবীতে যেমন সূর্য অর্থাৎ শক্তির সকল আধার, যে তারা যেখানে শক্তি পাইতো, যেখানে দেখতো যে এটার মধ্য থেকে তারা একটি শক্তি পাচ্ছে, সেটাকেই তারা পূজা করা শুরু করতো, সেটাতেই তারা আরাধনা করত। তাহলে পরকালে বিশ্বাস করতো, অর্থাৎ মিশরীয়রা যেরকম তারা পরকালে বিশ্বাসী ছিল। পরকালে বিশ্বাসী থেকে তারা এই যে পিরামিড তৈরি করেছে, সেই প্রেক্ষাপটে এরা কিন্তু পরকালে বিশ্বাস করতো না। আইন, সম্রাট ডঙ্গি ছিলেন আইন প্রণেতা। যে সম্রাট ডঙ্গি ছিলেন এই সুমেরীয় সভ্যতার সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে শক্তিশালী একজন রাজা, যিনি তার 4টা অঞ্চলের অধিপতি তিনি নিজেকে মনে করতেন। যে তার যে আইন তিনি প্রণয়ন করেন, সে আইনের ধারাগুলো ছিল খুবই কঠোর। যে আইনের ধারা ছিল কঠোর প্রকৃতির। কেমন? যেমন আমাদের ইসলামিক ল, যেটা আমরা মধ্যপ্রাচ্যগুলোতে দেখি, যে অর্থাৎ যে অপরাধ করবে সাথে সাথে তার অপরাধ প্রমাণিত হবে, শাস্তি হবে। শাস্তিটা কেমন? কেউ যদি কারো একটি হাত নষ্ট কেটে ফেলে, তাহলে তার শাস্তি হবে অনুরূপ ওই যে কেটে ফেলেছে তার হাতও কেটে ফেলে দেওয়া। অর্থাৎ চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জীবনের বদলে জীবন। যে এটাই ছিল এই সম্রাট ডঙ্গির আইনের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখি তাদের উদ্ভাবনী অবস্থায় তাদের অবদানের মধ্যে শিল্পকলা। তারা শিল্পকলা বিভিন্ন স্থাপত্য তৈরি করতেন, যদিও সেগুলো এত শক্তিশালী ছিল না। অর্থাৎ মিশরীয়রা যেরকম তাদের পিরামিড, তারপরে বিভিন্ন ধরনের মন্দির তারা নির্মাণ করেছে, বাট এদের ওই রকম মন্দির পাওয়া যায় না। বাট এদের স্থাপত্য শিল্প ছিল। সাহিত্য, এদের সাহিত্য তৎকালীন প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ছিল। যেমন প্লাবনের মহাকাব্য, বিখ্যাত গিলগামেশ মহাকাব্য। এই পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্লাবনের মহাকাব্য অথবা গিলগামেশ মহাকাব্য কোন সভ্যতায় আমরা দেখতে পাই? তাহলে উত্তর হবে যে সুমেরীয় সভ্যতা। জ্ঞান বিজ্ঞান, সুমেরীয়রা জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রাখে। জ্ঞান বিজ্ঞানে তারা কি ধরনের অবদান রাখে? ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ। মূলত তারা বিজ্ঞানের যে নিত্য নতুন আবিষ্কার করে থাকে ধর্মের প্রয়োজনে। হ্যাঁ, ধর্মীয় রীতিনীতি,
আচার অনুষ্ঠান তারা পালন করা, তারা শিখা বুঝা, সেগুলো থেকে তারা সৃষ্টির অর্থাৎ তাদের সৃষ্টিকর্তার আরাধনা করা, তার জন্য যেই সুযোগ সুবিধা পাওয়া যায় বিজ্ঞানের সেই সকল বিষয়কে এরা প্রাধান্য দিত। যেমন তাদের বিষয়গুলো বছরকে 12 মাসে বিভক্ত, যে পরীক্ষা আসতে পারে বছরকে 12 মাসে বিভক্ত করেন কোন সভ্যতা, তাহলে উত্তর হবে সুমেরীয় সভ্যতা। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন এবং 7 দিনে 1 সপ্তাহ, এই যে বিষয়গুলোর প্রচলন আমরা বর্তমানে করে থাকি, এগুলো এসেছে সুমেরীয় সভ্যতা থেকেই। তাহলে আমরা যে আমাদের পরীক্ষায় সুমেরীয় সভ্যতা থেকে যেমন জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন আসে, তেমনি এখান থেকে সৃজনশীল প্রশ্নও থাকে। তাই আমরা যে সুমেরীয় সভ্যতা নিয়ে একটু ভালো করে পড়ালেখা করব। যেমন আমরা মিশরীয় সভ্যতা, আমাদের এই সভ্যতার অংশ থেকে মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা থেকেই এই পর্যন্ত বোর্ড পরীক্ষায় সৃজনশীল এসেছিল। বাট পরবর্তী যে অধ্যায়গুলো সভ্যতাগুলো থাকবে, এগুলো থেকে আমরা দেখি জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন পর্যন্ত আসে, বাট সৃজনশীল আমরা দেখতে পাই না। তাই আমি বলছি যে আমাদের চতুর্থ লেকচার এবং পঞ্চম লেকচার তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শিখবে। আর তোমাদের বইয়ের, আমাদের অক্ষরপত্র বইয়ের যা যা আছে সেখান থেকে একটু ভালো করে একটু ইনফরমেশন বের করে তোমাকে পড়ালেখা করতে হবে। তাহলে সুমেরীয় সভ্যতা, আমি এখানে তোমাদের যে স্লাইডগুলো দেখিয়েছি জাস্ট চুম্বক অংশগুলো, ভিতরে কিন্তু তাদের রাজনৈতিক ইতিহাস নিয়ে কিন্তু আমি আলোচনা করার সুযোগ পাইনি সময় স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা একটু ভালো করে বাসায় অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে একটু পড়ালেখা চালিয়ে যাবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের লেকচার এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।